আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে 88 পেজ থেকে 100 পেজ পর্যন্ত আমি ক্লাস রেকর্ড করব। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমি স্ক্রিন শেয়ার করছি। ম্যাটেরিয়াল অ্যাবজর্পশন লসেস ইন সিলিকা গ্লাস ফাইবার। আমাদের যে অপটিক্যাল ফাইবারগুলো, এগুলো ম্যাক্সিমামই তৈরি হয় সিলিকা গ্লাস দিয়ে। তো ম্যাটেরিয়াল অ্যাবজর্পশন লস এক ধরনের লস, যেটা ম্যাটেরিয়াল কম্পোজিশন এবং ফেব্রিকেশন প্রসেসের কারণে ঘটে থাকে। এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইন্ট্রিনজিক আর একটা হলো এক্সট্রিনজিক। ইন্ট্রিনজিক লসটা ঘটে যখন এক বা একাধিক মেজর কম্পোনেন্ট, গ্লাসের ভিতর মেজর কম্পোনেন্টগুলোর ইন্টারঅ্যাকশন ঘটে। আরেকটা এক্সট্রিনজিক, এটা ঘটে যদি গ্লাসের মধ্যে ইমপিউরিটি চেঞ্জ ঘটে। ইমপিউরিটি যে আমরা অ্যাড করি, সেটা ডোপিং কনসেন্ট্রেশন, সেগুলো যদি চেঞ্জ ঘটে। তো এখানে গ্রাফ থেকে তোমরা দেখতে পাবে, এটা হলো টোটাল অ্যাটেনুয়েশনের রেজাল্ট ওয়েভলেন্থের উপর ভিত্তি করে। এটা হচ্ছে ওয়েভলেন্থের উপর ভিত্তি করে টোটাল অ্যাটেনুয়েশন রেজাল্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েভগাইড ইমপারফেকশনস এর জন্য এ ধরনের একটা কনস্ট্যান্ট ফিগার লস দেখায়, আর আলট্রা ভায়োলেট অ্যাবজর্পশন হলে এ ধরনের লস হয় এই কার্ভটার মতো। আর রেলেট স্ক্যাটারিং লসের জন্য এটা হয়, ইনফ্রারেড অ্যাবজর্পশন লসের জন্য এটা হয়। এবং এই সবগুলো যদি আমরা সামারাইজ করি, তাহলে এক্সপেরিমেন্টালি দেখা যায় যে এই ধরনের একটা লস কার্ভ ক্রিয়েট হয়, যেটা সবচেয়ে মিনিমাম 1.55 মাইক্রোমিটারের কাছাকাছি। যেহেতু 1.55 মাইক্রোমিটারে লসটা সবচেয়ে মিনিমাম, সেই কারণে 1.55 মাইক্রোমিটার ওয়েভলেন্থের সিগন্যাল আমরা ডাটা কমিউনিকেশন অপটিক্যাল ফাইবারে ইউজ করে থাকি। এবার আসো লিনিয়ার স্ক্যাটারিং লস। স্ক্যাটারিং লস সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে নন লিনিয়ার। লিনিয়ার মানে কি, যখন ইনপুট পাওয়ার ইজ প্রপোর্শনাল টু দ্য আউটপুট পাওয়ার, মানে আউটপুটে কি হবে বা নেক্সট স্টেজে কি হবে, সেই পাওয়ারটা যখন আমরা ইনপুটের উপর ভিত্তি করে ডিক্লেয়ার করতে পারবো, তখন সেটাকে বলা হচ্ছে লিনিয়ার স্ক্যাটারিং লস। ওকে, তো এই লিনিয়ার স্ক্যাটারিং লস দুই ধরনের, একটা হচ্ছে রেলেট স্ক্যাটারিং লস আর একটা হচ্ছে মাই স্ক্যাটারিং লস। তো রেলেট স্ক্যাটারিং লসটা ডমিনেন্ট ইন্ট্রিনসিক লস, মানে সবচেয়ে বেশি হয়ে থাকে, এবং এটা লো অ্যাবজর্পশন উইন্ডোতে বেশি ঘটে থাকে, যেটা আল্ট্রাভায়োলেট এবং ইনফ্রারেড উইন্ডোর মাঝখানে বা ইনফ্রারেড রিজনের মাঝখানে ঘটে থাকে। সাধারণত কি হয়, যখন আমরা গ্লাস তৈরি করি, অপটিক্যাল ফাইবারের গ্লাস মানে অপটিক্যাল ফাইবার কেবল তৈরি করি, তখন তার ভিতরে যে মলিকুলগুলো থাকে, বিশেষ করে ওএইচ পার্টিকেল, মানে পানির দুইটা পার্ট আছে, একটা ওএইচ আর একটা হচ্ছে হাইড্রোজেন। তো এই ওএইচ পার্টিকেলটা যখন অপটিক্যাল ফাইবারের মধ্যে হিট দেওয়া হয়, তখন সেটা র্যান্ডমলি মুভ করে, এবং এই অপটিক্যাল ফাইবারের গ্লাসটাকে যখন ঠান্ডা করা হয়, ফ্রোজেন করা হয় বা ঠান্ডা অবস্থায় নিয়ে আসা হয়, তখন সেই মলিকুলগুলো ফিক্সড হয়ে যায় সলিড স্টেটে, এবং এই মলিকুলগুলো ইনহোমোজেনারিটিস ক্রিয়েট করে। মানে হোমোজিনাস মানে একই ধরনের যে হওয়ার কথা, সেটা না হয়ে ব্যতিক্রম করে ফেলে ওই জায়গায়, ইনহোমোজেনারিটিস ক্রিয়েট করে, এবং যেটার ফলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেনসিটির ভেরিয়েশন ঘটে যায়। এইটা আমরা ইমপ্রুভও করতে পারি যদি আমরা ডেনসিটির ফ্লাকচুয়েশনকে যদি তৈরি করার সময়
কমাতে পারি তাহলে রেলে স্ক্যাটারিং লস কমানো যায়। সাধারণত দেখা যায় রেলে স্ক্যাটারিং লস is almost proportional to 1 by lambda to the power 4. তো এইটা আমরা গামা আর দিয়ে বের করতে পারি। গামা আর হচ্ছে রেলে স্ক্যাটারিং কোফিশিয়েন্ট। তো এইখানে দেখো রেলে স্ক্যাটারিং লস আমরা বের করছি, গামা আর ইকুয়াল টু 8 পাই কিউব divided by 3 lambda to the power 4 into n to the power 8 p square beta c ktf। এখানে কোনটা কি? গামা আর হচ্ছে রেলে স্ক্যাটারিং কোফিশিয়েন্ট, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, n হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য অপটিক্যাল ফাইবার কোর, p হলো এখানে অ্যাভারেজ ফটো এলাস্টিক কোফিশিয়েন্ট, বিটা c isothermal compositability at a fictive temperature TF, আর k হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। এবার তাহলে আমরা রেলে স্ক্যাটারিং কোফিশিয়েন্ট বের করলাম। এই রেলে স্ক্যাটারিং কোফিশিয়েন্টের সাথে লেন্থ মাল্টিপ্লাই করলে আমরা যে লসটা পাবো সেটাই হচ্ছে রেলে স্ক্যাটারিং লস, যেটা ট্রান্সমিশন ফ্যাক্টর হিসাবে রিলেটেড। The Rayleigh scattering coefficient is related to the transmission loss factor. Okay? এখন আসো এবার একটা আমরা ম্যাথ দেখি। Silica has an estimated fictive temperature of 1400 Kelvin with an isothermal compressibility of 7 into 10 to the power 11 unit. দেওয়া আছে। The refractive index and the photoelastic coefficient for silica are 1.46, তার মানে n এর মান দেওয়া আছে আর photoelastic coefficient এর মান দেওয়া আছে respectively. Determine the theoretical attenuation in decibel per kilometer due to the fundamental Rayleigh scattering in silica at optical wavelengths of 0.63 micrometer. Boltzmann constant is এত। এখন এই যে মানগুলো দেওয়া আছে আমরা রেলে স্ক্যাটারিং কোফিশিয়েন্টে বসালাম, তাহলে এই ইকুয়েশনে বসালে এইরকম ভ্যালু পেলাম। এখানে ইউনিটগুলো চেঞ্জ করা আছে, তোমরা এটা দেখে নিবা। এরপর হ্যাঁ এটাই দেখানো হয়েছে এখানে আবার। এখন দেখো transmission loss factor for 1 kilometer of fiber may be determined by L kilometer exponent of minus gamma r into L। তাহলে গামা আর আমরা বের করে নিয়েছি, সেটা বসাবো, আর L হচ্ছে 1 কিলোমিটার, এটা মিটারে নিয়ে যেতে হবে, তাহলে এত পেলাম। The attenuation due to Rayleigh scattering in decibel per kilometer may be obtained from the formula। এই ফর্মুলার মাধ্যমে এবার টোটাল অ্যাটেনুয়েশন রেলে স্ক্যাটারিং এর জন্য যেটা ঘটে থাকে সেটা বের করা যাবে। তাহলে এইটার ফর্মুলা হচ্ছে 10 log 10 base 1 by L km, সেখানে বসালে এত পাই। তাহলে আমরা এখানে L যেটা পেলাম সেটা হচ্ছে ট্রান্সমিশন লস। এই ট্রান্সমিশন লস থেকে আমাদের রেলে স্ক্যাটারিং এই ফর্মুলার মাধ্যমে রেলে স্ক্যাটারিং অ্যাটেনুয়েশন বের করা যায়। ওকে, এবার আসো মাই স্ক্যাটারিং। মাই স্ক্যাটারিং আমরা জানি কি কারণে হয়ে থাকে, ইনহোমোজেনিটিস এবং সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচারের যদি পারফেক্টনেসটা নষ্ট হয়ে যায় বা সাইজে যদি চেঞ্জ ঘটে যায় অপটিক্যাল ফাইবারে, তাইলে মাই স্ক্যাটারিং ঘটে। এছাড়াও কোর ক্ল্যাডিং ইন্টারফেসের ওখানে যদি ইরেগুলারিটিস ঘটে, কোর ক্ল্যাডিং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্সের মধ্যে যদি ইরেগুলারিটিস ঘটে, ডায়ামিটার যদি ফ্ল্যাকচুয়েশন হয়, স্ট্রেংথ এবং বাবলস যদি উপস্থিত থাকে, তাহলেও এই রেলে
এই মাই স্ক্যাটারিং লস হয়ে থাকে। যখন দেখা যায় λ/10 এর চেয়ে বেশি স্ক্যাটারিং ইনহোমোজেনিটি সাইজ হয়ে থাকে, তখন এই স্ক্যাটারিং লসটা অনেক বেশি প্রকাশ করে। তো এই স্ক্যাটারিং লসটাকে আমরা কয়েক টেকনিকের মাধ্যমে রিডিউস করতে পারি। সেগুলো হচ্ছে ইমপারফেকশন, গ্লাসের ইমপারফেকশন কমাতে হবে গ্লাস ম্যানুফ্যাকচারিং প্রসেসের সময়। এছাড়া এক্সট্রাকশন এবং কোটিং যখন দিব আমরা ফাইবারের, সেইটা কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্স, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্সটাকে ইনক্রিজ করতে হবে। তাহলে আমরা মাই স্ক্যাটারিং লসটাকে কমাতে পারি। এবার আসো নন লিনিয়ার স্ক্যাটারিং লস। আমরা আগেই বলেছি লিনিয়ার সিস্টেমটা কি, আউটপুট পাওয়ার যখন প্রপোর্শনাল টু দ্য ইনপুট পাওয়ার হয় তখন সেটা লিনিয়ার স্ক্যাটারিং। কিন্তু নন লিনিয়ার স্ক্যাটারিং যখন ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার একটার প্রপোর্শনালি ইনক্রিজ বা ডিক্রিজ করে না, তখন একটা নন লিনিয়ার ইফেক্ট ক্রিয়েট হয়। এই নন লিনিয়ার ইফেক্টের কারণে যে স্ক্যাটারিংটা হয় সেটা হচ্ছে নন লিনিয়ার স্ক্যাটারিং লস। দুই ধরনের নন লিনিয়ার স্ক্যাটারিং লস গুলো হয়, একটা হলো স্টিমুলেটেড ব্রিলমিয়ান স্ক্যাটারিং লস আর একটা হচ্ছে স্টিমুলেটেড রামান স্ক্যাটারিং লস। এগুলো সাধারণত সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে হয়ে থাকে এবং এগুলোর ফলে ফ্রিকোয়েন্সি শিফট হয়। কিন্তু আগে আমরা যে লিনিয়ার লস গুলো শিখলাম ওর কারণে ফ্রিকোয়েন্সি শিফট হয় না, সিগন্যালের ফ্রিকোয়েন্সি শিফট হয় না, কিন্তু এক্ষেত্রে সিগন্যালের ফ্রিকোয়েন্সি শিফট ঘটে যায়। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে যখন আমরা খুব হাই পাওয়ারের সিগন্যালকে ইনজেক্ট করি অপটিক্যাল ফাইবার কেবলের মধ্যে, তখনই শুধুমাত্র এই নন লিনিয়ার স্ক্যাটারিং লস মানে স্টিমুলেটেড ব্রিলমিয়ান স্ক্যাটারিং আর স্টিমুলেটেড রামান স্ক্যাটারিং গুলো ঘটে থাকে যখন আমরা হাই পাওয়ারের সিগন্যালটা ইনজেক্ট করি। যখন সিগন্যাল এবং সেটা যদি সিঙ্গেল মোড ফাইবার হয়, মানে খুব ছোট্ট কোর কিন্তু আমরা হাই পাওয়ারের সিগন্যাল ওই কোরের মধ্যে দিয়ে যখন পাঠাতে চাই তখন এটা ঘটে থাকে। আর যখন মাল্টিমোড ফাইবারের ক্ষেত্রে আমরা লো পাওয়ারের সিগন্যাল ট্রান্সমিট করব, তখন এই নন লিনিয়ার স্ক্যাটারিং লসটা কোনো ইফেক্ট করতে পারে না। তো আসো স্টিমুলেটেড ব্রিলমিয়ান স্ক্যাটারিং এটা কিভাবে হয়ে থাকে। এই স্ক্যাটারিং এর ফলে এক ধরনের ফোটন প্রডিউস হয়, যে ফোটনটা স্ক্যাটারিং ঘটায় থাকে এবং এই ফোটনটার ফলে ফ্রিকোয়েন্সি শিফট হয়ে যায় সিগন্যালের। এটা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাকওয়ার্ড বা ডাউনওয়ার্ড ডিরেকশন, আমরা কিছুক্ষণ আগে আপওয়ার্ড ডিরেকশন আর মানে ডাউনওয়ার্ড ডিরেকশন ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন বের করছি, সেইটার ব্যাকওয়ার্ড মানে ডাউনওয়ার্ড ডিরেকশনে এইটা বেশি ঘটে থাকে। আর এই মানে ডাউনওয়ার্ড ডিরেকশনে ফ্রিকোয়েন্সি শিফটটা ঘটে থাকে। এইটা আমরা বের করতে পারি স্টিমুলেটেড ব্রিলমিয়ান স্ক্যাটারিং হবে কিনা সেটা আমরা যদি স্টিমুলেটেড ব্রিলমিয়ান পাওয়ার বের করি সেইটার মাধ্যমে বের করতে পারি। যেমন এখানে আমরা স্টিমুলেটেড ব্রিলমিয়ান পাওয়ারটা বের করছি, এখানে 4.4 ইন্টু 10⁻³ ডি স্কোয়ার ল্যামডা স্কোয়ার আলফা ডিবি ছোট হাতের ভি এত ওয়াট। এই ইকুয়েশনে কি তাহলে ডি এবং আলফাটা হচ্ছে ফাইবারের কোর ডায়ামিটার এবং অপারেটিং ওয়েভলেন্থ, এটা মাইক্রোমিটারে বের করতে হবে অবশ্যই। ল্যামডা ডিবিটা হচ্ছে ফাইবার অ্যাটেনুয়েশন ইন ডেসিবেল পার কিলোমিটার, ছোট হাতের ভিটা হচ্ছে ব্যান্ডউইথ যেটা গিগাহার্টসে থাকতে হবে। দেন আমরা এই পাওয়ারটা বের করতে পারবো যে থ্রেশহোল্ড পাওয়ার, এটাকে হচ্ছে থ্রেশহোল্ড পাওয়ার অফ দ্য স্টিমুলেটেড ব্রিলমিয়ান স্ক্যাটারিং। এই থ্রেশহোল্ড পাওয়ারের উপরে গেলেই শুধুমাত্র স্টিমুলেটেড ব্রিলমিয়ান স্ক্যাটারিং ঘটবে, নাইলে ঘটবে না। আরেকটা আসো স্টিমুলেটেড রামান স্ক্যাটারিং। যখন এটাও অনেকটা স্টিমুলেটেড ব্রিলমিয়ান স্ক্যাটারিং এর মতোই, ডিফারেন্সটা হলো এক্ষেত্রে একটা অ্যাকোস্টিক ফোটন রিলিজ হবে, যেটা এই
স্ক্যাটারিংটা ঘটায় থাকবে। এবং এক্ষেত্রেও এটা তোমার ফরওয়ার্ড এবং রিভার্স দুই ডিরেকশনেই ঘটে থাকে, মানে আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড দুই ডিরেকশনেই ঘটে থাকে। এক্ষেত্রেও তোমার একটা থ্রেশহোল্ড পাওয়ার লেভেল থাকবে, সেই থ্রেশহোল্ড পাওয়ার লেভেলের চেয়ে হায়ার হলেই তখন এই লসটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। এই ফর্মুলার মাধ্যমে সেটা বের করা যায়। ইকুয়েশনের অন্যান্য জিনিসগুলো আগের যে ডেরাইভ করলাম সেটার মতোই রিপ্রেজেন্ট করছে। তাহলে আসো একটা এক্সাম্পল দেখি। এ লং সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার হ্যাজ অ্যান অ্যাটেনুয়েশন অফ 0.5 ডেসিবেল পার কিলোমিটার when the operating at a wavelength of 1.3 micrometer। তার মানে ল্যামডা দেওয়া আছে এখানে, এখানে অ্যাটেনুয়েশন দেওয়া আছে, মানে আলফা ডিবি দেওয়া আছে, দ্য কোড ডায়ামিটার মানে ডি দেওয়া আছে, লেজার সোর্স ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ আমরা বললাম যে গিগাহার্টসে থাকতে হবে, সে ব্যান্ডউইথ দেওয়া আছে। Compare the threshold optical powers for stimulated beryllium and stimulated Raman scattering within the fiber at the wavelength specified। যে ওয়েভলেন্থ দেওয়া হলো সেই ওয়েভ, যেমন 1.3 ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থে বের করতে বলছে। তাহলে পিবি ইকুয়াল টু ফর্মুলায় ফেলে দাও। এখানে 6 কোড ডায়ামিটার বসাই দিলাম আর ওয়েভলেন্থ বসাই দিলাম। এরপর লস মানে এই 600 মেগাহার্টজকে গিগাহার্টসে নিয়ে যাবে, এই ছোট হাতের ভি, আর লসটা হচ্ছে 0.5 অ্যাটেনুয়েশন লস বসালে আমরা স্টিমুলেটেড ব্রিলুমিনিয়াম পাওয়ার পেয়ে গেলাম, সেটা আসলে হচ্ছে 80.3 মিলিওয়াট। আবার স্টিমুলেটেড রামান স্ক্যাটারিং, এটাও বের করলাম এই ফর্মুলার মাধ্যমে 32, সেটা বের করে দেখা গেল সেটা 1.38 ওয়াট। তাইলে স্টিমুলেটেড রামান স্ক্যাটারিংটা অনেক বড় পাওয়ারের, সো স্টিমুলেটেড রামান স্ক্যাটারিংটা বেশি ঘটবে এক্ষেত্রে অপটিক্যাল ফাইবারের ভিতর। এবার আসো মাইক্রো ব্যান্ডিং লস, মানে এর আগে আমরা যে বিভিন্ন লস পড়লাম, ইন্ট্রিনজিক এবং এক্সট্রিনজিক অ্যাবজর্পশন লস, লিনিয়ার এবং নন লিনিয়ার স্ক্যাটারিং লস গুলো পড়লাম। এবার আসো ফাইবার যে আমরা বিভিন্ন জায়গায় বেন্ড করব, মানে ব্যাকাবো, অনেক সময় বেন্ডিং করার প্রয়োজন হয়, সেই বেন্ডের কারণে যে লসগুলো হয়, একটা হলো মাইক্রো বেন্ডিং লস। যখন আমরা কোনো একটা ফাইবারকে বেন্ড করি তখন সেটার একটা রেডিয়াস ক্রিয়েট হয়। যখন এই বেন্ডিং অ্যাঙ্গেলটা মানে বেন্ডিং করাটা ফাইবারের ডায়ামিটার, ফাইবারের যে ডায়ামিটার থাকবে সেটা হচ্ছে বড় হয়ে যাবে, তখন এই লসটা ক্রিয়েট হয়। এবং এই লসটার একটা ক্রিটিক্যাল রেডিয়াস আছে, যে আমরা কত অ্যাঙ্গেল পর্যন্ত, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত দূর পর্যন্ত আমরা যেতে পারবো, সেই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এবং ক্রিটিক্যাল রেডিয়াসের চেয়ে যদি আমি সামান্য একটু বাড়াই অ্যাঙ্গেলটা, তাহলে এক্সট্রিম লেভেলে এই লসটা বেড়ে যায়। আরেকটা আসো মাইক্রো বেন্ডিং লস, এইটা এই ফাইবার সারফেসে যদি বেন্ডিং ঘটে, মাইক্রো বেন্ড থাকে, তাহলে এই ধরনের লসটা ক্রিয়েট হয়ে থাকে। একটা হলো ম্যাক্রো বেন্ডিং লস আর একটা হলো মাইক্রো বেন্ডিং লস। ওকে, এটা ম্যানুফ্যাকচারিং এর সময় এটা ক্রিয়েট হয়। এবার আসো যে এই লসগুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। এখানে দুটো ইকুয়েশন দেখানো আছে, একটা 33 আর একটা 34। 33 নাম্বার ইকুয়েশনে আর দেখো, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য ফাইবার বেন্ড, মানে আমরা যে ফাইবারটাকে বেন্ড করছি সেটা কত মানে কত কার্ভেচার অফ রেডিয়াস দেওয়া আছে, মানে কতটুকু অ্যাঙ্গেল আমরা বেন্ড করছি সেটার পরিমাপ। আর C1 আর C2 টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটা আর এর সাথে ডিপেন্ডেন্ট না। সেইটা করলে আমরা আলফা আর বের করতে পারবো, যেটা লস ফর রেডিয়াস বা কার্ভেচারের জন্য যে লসটা হবে। এবং ক্রিটিক্যাল
রেডিয়াস অফ কার্ভেচারও আমরা এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারবো। এখানে n1 n2 টা হচ্ছে কোর এবং ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ল্যামডাটা ওয়েভলেন্থ, আর n1 হচ্ছে কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর এখানে তো সবই বলা হলো। এই ম্যাক্রো বেন্ডিং লসটা কমাতে পারি আমরা আগের মতোই। রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্সটাকে যদি আমরা অনেক বেশি রাখি তাহলে কমানো যায়, এবং যদি শর্টার ওয়েভলেন্থ ইউজ করি তাহলে কমানো যায়। এর আগে যে ফর্মুলাটা বললাম যে ক্রিটিক্যাল রেডিয়াস, এটা মাল্টিমোড ফাইবারের ক্ষেত্রে, কিন্তু যদি ক্রিটিক্যাল রেডিয়াস আমরা সিঙ্গেল কুইসি গাইডেড মোড ফাইবারের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে তার এক্সপ্রেশনটা আসবে এইরকম। ওকে, এখানে আলফা সি হচ্ছে কাট অফ ওয়েভলেন্থ অফ দ্য সিঙ্গেল মোড ফাইবার, আর আলফাটা হচ্ছে ওয়েভলেন্থ, এই দুটো জানা আছে। ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, সরি আলফা না, ল্যামডা সি। ল্যামডা সিটা হচ্ছে কাট অফ ওয়েভলেন্থ অফ এ সিঙ্গেল মোড ফাইবার। এখন আসলে একটা ম্যাথ দেখি। টু স্টেপ ইন্ডেক্স ফাইবার এক্সিবিট, মানে দুইটা স্টেপ ইন্ডেক্স ফাইবার শো করছে দ্য ফলোইং প্যারামিটার, নিচের প্যারামিটারগুলো। এ মাল্টিমোড ফাইবার উইথ এ কোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5 মানে n1 দেওয়া আছে, এ রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্স অফ 3% মানে ডেল দেওয়া আছে, and operating wavelength 0.8 মাইক্রোমিটার মানে ল্যামডা দেওয়া আছে। আর বি নাম্বার আবার and 8 মাইক্রোমিটার কোর ডায়ামিটার, মানে এখানে কোর ডায়ামিটারটা চেঞ্জ করে দিল, আগে 1.5 ছিল, এটা 8 করে দিল। আর আগেরটা মাল্টিমোড ছিল, এবার বললো সিঙ্গেল মোড ফাইবার উইথ এ কোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দ্য সেম অ্যাজ এ, মানে কোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 8 কোর 8 মাইক্রোমিটার কোর ডায়ামিটার দিয়ে দিল, কিন্তু কোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আগেরটার সাথে সেম রাখলো 1.5। এ রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্স অফ 0.3%, আগেরটা ছিল 3% মাল্টিমোড ফাইবারের ক্ষেত্রে, আর এটা বলে দিল 0.3%। আর অপারেটিং ওয়েভলেন্থ 1.55 মাইক্রোমিটার দিয়ে দিল। এখন বললো এস্টিমেট দ্য ক্রিটিক্যাল রেডিয়াস ফর কার্ভেচার at which large bending losses occur in both cases, মানে দুইটা ক্ষেত্রেই কার্ভেচার অফ রেডিয়াস বের করতে বললো, যার উপরে আমরা সামান্য একটু কার্ভেচার করলে আমাদের লসটা অনেক এক্সট্রিম লেভেলে বেড়ে যাবে। তাহলে আসো আমাদের রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্স এই নাম্বারটা করছি, ইজ গিভেন, এখানে দেওয়া আছে। তাহলে এই ফর্মুলা থেকে আমরা n2 স্কয়ার ইকুয়াল টু n1 স্কয়ার মাইনাস 2 ডেল n1 স্কয়ার লিখতে পারি। সেখানে n1 এর মান বসালাম, 2 ডেল n1 স্কয়ারের মান একেবারে বসিয়ে মাল্টিপ্লাই করে তারপর দেখা গেল এত পাওয়া গেছে। এখন মাল্টিমোড অপটিক্যাল ফাইবারের ক্রিটিক্যাল রেডিয়াস RC দিয়ে আমরা বের করতে পারি। এটা হচ্ছে সে ফর্মুলা। এখানে n1 জানা, ল্যামডা তো দিয়ে দিয়েছে, সেটা বসালে এত 9 মাইক্রোমিটার পাওয়া যাবে। এবার আসো বি নাম্বারে, ওই একই ফর্মুলা n2 স্কয়ার দিলাম, কিন্তু এখানে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্স আলাদা দিয়েছে, সেই জন্য আমাদের বসাতে হলো, বসালাম। কিন্তু এখানে সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে আবার ইয়েটা চেঞ্জ করে দিয়েছে, কোর ডায়ামিটার। সো কোর ডায়ামিটার রেডিয়াসে নিয়ে গেলাম 2 দিয়ে ভাগ করে, এবং সেটা মিটারে নিয়ে গেলাম মাইক্রোমিটার থেকে। এবার কাট অফ ওয়েভলেন্থ বের করতে হবে এই ফর্মুলার মাধ্যমে। এটা এই ফর্মুলাটা একটা নতুন, আগে দেখানো হয় নাই। এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। এই ফর্মুলার মাধ্যমে কাট অফ ওয়েভলেন্থ বের করব, যেখানে এ একটা নতুন টার্ম, যেটা হচ্ছে এটা হলো এই রেডিয়াস অফ দ্য কোর, এখানে লেখা আছে টুয়াইস পাই জানা আছে, n1 জানা আছে, ডেল জানা আছে। তাহলে বসাই দিলাম, এটা বসলাম, তাহলে এত মাইক্রোমিটার পেলাম। এবং ক্রিটিক্যাল রেডিয়াস ফর সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে ফর্মুলা এইটা, মানে এইটা, সেই ফর্মুলায় বসালে আমরা 34 মিলিমিটার পেয়ে গেলাম। এবার আসো অপটিক্যাল নেটওয়ার্ক। অপটিক্যাল ফাইবার দিয়ে যখন আমরা নেটওয়ার্ক, কম্পিউটারে অনেকগুলো কম্পিউটার কানেকশন করব, সেটা হচ্ছে অপটিক্যাল নেটওয়ার্কের আন্ডারে পড়বে। তো এই অপটিক্যাল নেটওয়ার্কটা হতে পারে 3 ধরনের। একটা ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, যখন কোনো
একটা বাসা বা একটা রুমের মধ্যে আমরা নেটওয়ার্কিং করব তখন সেটা ল্যান। এটা হলো ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। যখন কোনো একটা শহরের সাথে, শহরের মধ্যে আমরা কানেকশন দিব, যেমন ধরো ঢাকা শহরের মধ্যে নেটওয়ার্কিং করছি, তখন সেটা ম্যান। আর ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে এক অঞ্চলের সাথে, মানে এক দেশের সাথে বা একটা জেলার সাথে আর এক জেলার দূরে, যেমন ধরো যে ঢাকার সাথে চিটাগাংয়ের যখন আমরা কানেকশন দিব নেটওয়ার্কিং, তখন সেটা ওয়ান। এখানে উদাহরণ দেখতে পাচ্ছি আমরা, ল্যানটা হচ্ছে সবচেয়ে মিনিমাম এরিয়া কভার করে হয়, তো অনেকগুলো ল্যান কানেকশন করলে একটা ম্যান হয়, এবং কয়েকটা ম্যান কানেকশন করলে একটা ওয়ান হয়। এই যে দেখো, কম্পিউটারের কানেকশনটা যদি আমরা এইভাবে করি, ঠিক যেভাবে বাসের মতো, তাহলে এই ধরনের ইয়েটাকে বলা হয় বাস টোপোলজি। এই গোল এইভাবে যদি আমরা কম্পিউটারগুলো কানেকশন করি, তাহলে সেটা হচ্ছে রিং টোপোলজি। যদি এইভাবে কানেকশন করি কম্পিউটারগুলোকে, একটা সেন্ট্রালি একটা সেন্টার কম্পিউটার বা সার্ভে, একটা সেন্ট্রাল কম্পিউটার থাকবে যেটা সার্ভে করবে, এবং সেটার সাথে সবগুলো পিসি কানেক্টেড থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে স্টার। আর যখন প্রত্যেকটা পিসির সাথে প্রত্যেকটা পিসি ইন্টার কানেকশন থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে মেশ। তো এই বাসে কি হবে, এখন যখন ডাটাটা যাবে, আমাদের এই বাসটা যদি কোনো কারণে ডিস্টার্ব করে বা ডিসকানেক্ট হয়, তাহলে কোনো পিসি কিন্তু ডাটা পাবে না। আবার রিংয়েও কিন্তু তাই হচ্ছে, যদি রিংয়ের কোনো এক জায়গায় ডিসকানেক্ট হয়, তাহলে কোনো পিসি ডাটা পাবে না। বাসে আবার উপরের দিকে ডিসকানেক্ট হলে নিচের গুলো ডাটা পাবে। এখান থেকে যদি আমি এইভাবে রোটেট করি, এই জায়গায় যদি ডিসকানেক্ট হয়, তাহলে এগুলো পর্যন্ত ডাটা পাবে, এইটা পাবে না। আর সেন্ট্রাল যে পিসি, সেটা যদি সমস্যা হয়, তাহলে সেটা ডাটা পাবে না। এছাড়া একটা নির্দিষ্ট পিসি ডিসকানেক্ট হলে ওই পিসি বাদে বাকিগুলো ডাটা পাবে। কিন্তু মেশে কোনো একটা যদি ডিসকানেক্ট হয়, আমরা ওই ডাটাটা অন্য কোনো সাইট দিয়ে আবার ট্রাভেল করে পাঠাতে পারবো। তাহলে মেশটা হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স ডিজাইন, কিন্তু সবচেয়ে ইজি এবং সবচেয়ে সুইটেবল ফর ডাটা ট্রান্সমিশন, যে কোনো রকম ইন্টারাকশন হয় না। এখানে সেই উদাহরণগুলো দেখানো আছে, যে অনেকগুলো কানেকশন দেখানো আছে। তো এই 100 পর্যন্ত আমাদের তো রেকর্ড করার কথা ছিল। তো আশা করি যে তোমরা সবাই ভালো আছো, এবং নেক্সট ক্লাস পর্যন্ত ওয়েট করো এবং ভালো থাকো, এটাই আমি সবার কাছে আশা করতেছি। তো আমাদের ক্লাস অলমোস্ট শেষ, আর 2টা লেকচার হবে। 2টা লেকচার মেবি কালকে একটা, পরশু একটা, কিংবা আজকে একটা, আরেকটা যদি সময় পাই রেকর্ড করে আজকে একটা আপলোড দিব, এবং কালকে আরেকটা দিলে আমাদের সিলেবাস শেষ। অলমোস্ট আমরা শেষের দিকে চলে আসছি, লাস্টের দিকে গুলো খুব ইজি বিষয়, এবং আমরা কিছু রিডাকশন করেছি কয়েকটা টপিক। তো তো এই পর্যন্ত তোমরা ভালো থাকো, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।